এই সংবিধানের অধীনে শপথ নেওয়া সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের কোনো গণ ঐক্য কমিশন বা কোনো ঐক্য কমিশন করবারই কোনো এখতিয়ার নাই, সবগুলাই কিন্তু অবৈধ। আচ্ছা, এখন আপনি তর্ক করছেন যে আপনি একটা সাংবিধানিক বাধ্যবাধকতা চান, যে সকল সিদ্ধান্ত আপনি নিয়েছেন সাংবিধানিক বাধ্যবাধকতা বাইরে সিদ্ধান্ত নেবেন আর এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, এটা নিয়ম নয়। এটা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে না। যদি যে আলোচনাটা আপনারা গণ ঐক্য কমিশনে করেছেন, তাও 11টার মধ্যে 6টাকে বাকিগুলোকে বাদ দিয়েছেন, আপনি করেছেন, সেই ধরনের আলোচনা যেখানে হয় এবং আলোচনার ফলে স্বাভাবিকভাবেই সেটা সংবিধানের অন্তর্গত হয়, সেটা হলো গণপরিষদ। খুব সিম্পল। যে কোনো দেশে যখন একটা নতুন রাষ্ট্র গঠিত হয়, সে নতুন রাষ্ট্র গঠন করবার যে নির্বাচন, এটাকে বলা হয় গণপরিষদ নির্বাচন। খেয়াল করেন, আমরা নির্বাচন বলছি, কেউ কিন্তু একবারে ভাগ করতেছে না যে আমরা কি গণপরিষদ চাই নাকি শেখ হাসিনার সংবিধানকে রেখে আমরা আরেকটা সরকার চাই। এটা তো হবে না। তারপর আছে স্থানীয় সরকার নির্বাচন, এরপর আছে রাজনৈতিক দলগুলোর নির্বাচন। কারণ আপনি যদি জাতীয় নির্বাচন চান, তাহলে আপনি কেন বিএনপিকে বলবেন না যে ভাই তুমি তাহলে নির্বাচন করে আসো, তুমি নির্বাচন করো না, তোমার কে নেতা জানি না, তোমার যারা সদস্য তাদের দ্বারা নির্বাচিত হয়ে আসো। জামাত ইসলামীকে বলতে হবে নির্বাচিত হয়ে আসো, যত দল আছে আপনি নির্বাচিত হয়ে আসো। আপনি গণ ঐক্য কমিশন যে আলোচনা করেছেন, আমরা তো ছাত্রদের পক্ষে, আশা করি ছাত্ররা ভুল বুঝবেন আমাকে, কিন্তু এনসিপি তো কোনো নিবন্ধিত রাজনৈতিক দল না। এনসিপি কি নিবন্ধিত না? তো অ্যাপ্লাই করেছে কিন্তু নিবন্ধিত না। আপনি তো শেখ হাসিনার সংবিধান অধীনে শপথ নিয়েছেন, তো শেখ হাসিনার সংবিধানে কোথায় লেখা আছে যে এনসিপি একটা রাজনৈতিক দল? গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে তারা কি অ্যাপ্লাই করছে পান, কিন্তু আপনি কি তাকে নিবন্ধন দিয়েছেন সম্প্রতি? আপনি তো তাকে বসে আমি কথা বলবেন কেন? আমি কিন্তু দেখছি সব রিজে কোথায় আপনি সব বলেছেন, আমরা কিন্তু তার বিপক্ষে না। আপনি দেখবেন যে আপনি রাষ্ট্র তামাশা করার বিষয় না, রাষ্ট্র নিয়ে আপনি তামাশা করতে পারেন। ফলে আমরা প্রথম থেকে আমি বলেছি যে কারণে 5 থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের একটা গাঠনিক মুহূর্ত ছিল। গাঠনিক মুহূর্ত শব্দ নিয়ে বাংলা বলে কঠিন লাগে, ইংরেজিতে খুব সহজ। এটাকে বলে কনস্টিটিউটিং মুভমেন্ট, মানে নতুন রাষ্ট্র বানাইতে হবে, পুরনো সংবিধান বাতিল হয়ে গেছে, এখন ওই যে গঠনের যে মুহূর্তটা আছে, এই মুহূর্তটাকে কাজে লাগাতে হবে। এই মুহূর্তে যারা যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হয়। এটা কি যে একটা সংবিধান ফেলে দিয়েছেন, এখন এক ধরনের সংবিধান এখন নাই, কিন্তু আইন নেই, তা কিন্তু ঠিক না। সংবিধানের শূন্যতা মানে আইনীনতা নয়, যেটা আর্গু করা হয়েছে। সংবিধান তো ইংল্যান্ডও নেই, সংবিধান নিউজিল্যান্ডও নেই, সংবিধান তো ইসরায়েলিও নেই, তো এই তর্ক করে লাভ নেই। কিন্তু ওই যে আপনার নতুন গঠন তৈরি করবেন, জনগণের যে সামষ্টিক অভিপ্রায়টা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা আপনাদের সামনে পেশ করলো, সেই সামষ্টিক অভিপ্রায়টা এরকম গঠনতান্ত্রিক কাউন্সিলের মধ্য দিয়ে আরও বিভিন্ন সভা সমিতি, বুদ্ধিজীবীদের তর্ক বিতর্ক, গণমাধ্যমের তর্ক বিতর্কের মধ্য দিয়ে আপনি জনগণের সামষ্টিক অভিপ্রায়টা জানবার আপনি চেষ্টা করবেন। এই জানবার চেষ্টা করার মধ্য দিয়ে আপনি কি করবেন? আপনি প্রথম যে কাজটা করবেন, অন্তর্বর্তীকালীন সরকার যেটা করে, সেটা হলো গণপরিষদ নির্বাচন দেয়। গণপরিষদ নির্বাচন মানে হলো আপনি জনগণকে গিয়ে বলবেন, বাবা আমরা সরকার গঠন করতে এখন যাচ্ছি না, তোমরা সেই লোকগুলোকে নির্বাচিত করবা যারা আগামী দিনে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে আর তোমাদের ইচ্ছাকে তারা রিপ্রেজেন্ট করতে পারে। এটা বলে গণপরিষদ নির্বাচন। আমাদের এখনো পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলো বলুন বা বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে বলুন, এই যে বিভ্রান্তিটা টিকিয়ে রেখে নির্বাচন করছি, নির্বাচন নিয়ে তর্ক করছি, আমরা তো খুব আবেগী, আমাদের আবেগ খুব ভালো জিনিস, কিন্তু আমাদের যেটা ভয়ঙ্কর ক্ষতিকর সেটা হচ্ছে আমাদের প্রজ্ঞার খুব অভাব, জানার চেষ্টার খুব অভাব। এটা বিপজ্জনক। এই বিপদটা আমি বলি, তবে বাকিটা শেষ করবো। বিপদের দিকটা বেশি আজকে বলছি, আমাদের অনেক ভালো গুণ আছে, নইলে আমরা এই গণ অভ্যুত্থান করতে পারতাম না। কারণ 5ই আগস্টের গণ অভ্যুত্থান এটা একটা বৈশ্বিক ঘটনা, বিশ্বাস করেন, এটা বৈশ্বিক ঘটনা, সারা দুনিয়াকে কাঁপাইতেছে।
কারণ এই নিউ লিবারেল ইকোনমিক পলিসি মানে সারা দুনিয়াতে কর্পোরেট ওয়ার্ল্ড এখানে ডোমিনেট করতেছে, তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। তার মধ্যে বাংলাদেশের জনগণ, তাও এই বাচ্চা বাচ্চা ছেলেরা একটা গণ অভ্যুত্থান করে দিল। এটা বিশাল ঘটনা। ফলে আমি কিন্তু মোটেও হতাশ না, এটা বিরাট ব্যাপার, এটা বিশাল আমরা পদক্ষেপ সামনে আগাইছি। কেন পদক্ষেপ আগাইছি আমি মনে করি যে এইখানে আপনারা যারা বিভিন্ন মতবাদের মানুষ আছেন তারা বুঝবেন, যখন হেফাজতের উপর আক্রমণ হলো, যখন জামাতের ইসলামের উপর তাকে আক্রমণ হলো, তখন আমরা অনেকে জামাতের পক্ষে দাঁড়িয়েছি যে আপনি এইভাবে বিচার করতে পারেন না, বিচার করে বিচার করতে হবে সঠিকভাবে, হেফাজতের কথা বলতে দিতে হবে, জামাতের কথা বলতে দিতে হবে। এবং তখন আমাকে সবাই জামাতি বামাতি বলে গালি গালাজের কিছু রাখে নাই, কিন্তু তার তো কথা বলার অধিকার আছে, আমাদের তার কথা বলার অধিকার, আমরা পক্ষে দাঁড়াবো, একমত না হতে পারি কিন্তু তার কথা বলার অধিকার আমাদের আছে। দ্বিতীয়ত, আমরা 47 সালের দেশ স্বাধীন করেছি, 47 সালের দেশ স্বাধীন করেছি কেন? যেহেতু পার্মানেন্ট সেটেলমেন্ট, যে ব্রিটিশ আমাদের কাছে জমির অধিকার নিয়ে গেছিল, সেই পার্মানেন্ট সেটেলমেন্টের ফলে আমরা বাঙালি মুসলমান যে আমরা কি বঞ্চিত হয়েছি, আমরা জমিদার মহাজনদের দ্বারা কি নির্যাতিত হয়েছি, সেই নির্যাতন থেকে মুক্ত হওয়ার জন্য উচ্চমনের হিন্দুদের ভাষা সংস্কৃতি সমস্ত কালচার দ্বারা নির্যাতিত হয়েছি, এই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পাকিস্তান আন্দোলন করেছি। এবং পাকিস্তান আন্দোলন আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের পলিটিক্যাল হিস্ট্রির এটা অংশ, এটা এখনও কিন্তু আমাদের সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারি না। কিছু শ্রেণীর সেকুলার রয়ে গেছেন, তারা মনে করেন বাংলা ভাষা এবং সংস্কৃতি এটাই হলো আমাদের রাষ্ট্র গঠনের ভিত্তি, ইসলামকে বাংলাদেশ থেকে বাদ দিতে হবে, তাদের ইসলাম বিদ্বেষ আছে, এটা একরকম, কিন্তু তারা পরিষ্কারই বলে এটা ইসলাম নির্মূলের রাজনীতি তারা করে। আপনারা ভারতীয় আধিপত্যবাদ বলতেছেন, আমি কথাটা পরিষ্কার করে বলুন, ভারত একটা বিরাট দেশ, তার একটা আধিপত্য থাকবেই। আপনারা খুব নরম ভাষায় কথা বলেন, নরম ভাষায় কথা বলে হবে না, কারণ দিল্লির যে রাজনীতি সেটা হচ্ছে এই উপমহাদেশ থেকে ইসলাম নির্মূলের রাজনীতি। কারণ এই উপমহাদেশ ভারত ইসলামের ইতিহাসের অন্তর্গত, এটা মুঘলরা শাসন করেছে, এটা সুলতানরা শাসন করেছে। আমরা কলোনিয়াল শাসনের অধীনে গেছি কখন? যখন সুবে বাংলা, সিরাজদৌল্লার বাংলাকে আপনি কি লর্ড ক্লাইভ এসে দখল করলো। এই হিস্ট্রি ভুলে যাবেন না। ফলে বাঙালি মুসলমান মানে অনেক ক্ষত আছে, অনেক কষ্ট আছে। আপনি ইচ্ছে করে তাকে দমন করে রাখবেন সেকুলারিজমের নামে, আপনি ইসলাম বিদ্বেষ করবেন, এটা তো চলবে না। ফলে আপনি এটাকে আমাদেরকে আমাকে আপনারা ভালোবাসেন অথবা অনেক আমার কাছে কিছু শুনেন, আমি অনেক কড়া কথা বলি, কিন্তু আমাদের এই যে বিভাজনটা, এই সেকুলার বনাম ইসলাম, এই বিভাজন বন্ধ করতে হবে। পৃথিবীর কোথাও কোনো ইতিহাসে এরকম মতবাদী রাজনীতির দ্বারা এই কোনো জাতি বা জনগোষ্ঠী আমরা অগ্রসর হতে পারি নাই। যদি বাঙালি জাতিবাদ ফ্যাসিজম হয় তাহলে ধর্মীয় জাতিবাদও ফ্যাসিজম, কারণ এটা দ্বারা হবে না। ইসলামের মধ্যে কোনো জাতিবাদ নাই, তাহলে আমাদের ইসলামে কি আছে? জাস্টিস আছে, ইনসাফ আছে, ন্যায় আছে, এটা আছে, এটা আমাদের ভিত্তি। আমরা তো 71 সালে তো আসলে ইসলামী কায়েম করতে গেছিলাম, আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কায়েম করতে চাচ্ছি, এটা তো ইসলামের মতো। তো আপনি আলাদা করে নিলাম, এটাকে রুদ্ধ করার জন্য পরবর্তীতে কি বলছেন, এই যে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতিবাদ, এগুলো ঢুকানো হয়েছে। ফলে আমাদেরকে তো ফিরে যেতে হবে, যে লম্বা যে লড়াইটা ছিল সেই লড়াইয়ের সঙ্গে আমরা কী করে যুক্ত হবে। দেখুন, এই গণঅভ্যুত্থান হওয়ার পরে সবচেয়ে বড়, আমরা যারা ইয়াংদের সঙ্গে কাজ করি, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি দাঁড়াচ্ছে, এই শিবির আর এই এনসিপি, শিবির আর আরেকটা গ্রুপ, এদেরকে আলাদা করে, ওই 71 কথা শুনে আলাদা করে ফেলছে। এরা প্রত্যেকে কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে। ফলে মতপার্থ থাকবে, পার্থক্য তো থাকবে। এখানে কি আমাদের মধ্যে মত পার্থক্য নাই? কিন্তু মত পার্থক্যের বাইরে আমাদের সবচেয়ে শক্তি জায়গাটা কি? আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, জাতি না। ইসলাম জাতিবাদ বরদাস্ত করে না। আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, আমাদের কিছু কমন ইন্টারেস্ট আছে, সেই কমন ইন্টারেস্টকে রক্ষা করার জন্য আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি। আমাদের মত পার্থক্য থাকবে, আজকে আছে কালকে মিটে যাবে, কিন্তু আমরা একই বাড়িতে আমরা বাস করব। এবং সেই বাড়িতে ঝগড়া বিবাদ হয়, ভাইয়ের সঙ্গেও হয়, কিন্তু আমরা ভাইয়ের সঙ্গে কি বোনের সঙ্গে ঝগড়া করো, বাবার সঙ্গে ঝগড়া করো, একই বাড়িতে আমরা বাস করি। রাষ্ট্র হচ্ছে ঠিক তেমনি একটা বাড়ি, যেখানে বিভিন্ন ছেলেমেয়েরা একসঙ্গে বাস করে, তাদের সকলের চিন্তা চেতনা চলাফেরা একরকম হয় না, কিন্তু বাড়িটা তারা নিজেরা বানায়, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য। এইরকম একটা বাড়ি সবার আগে আমাদেরকে বানাইতে হবে। এটা কি বলে রাষ্ট্র গঠন।
এটাকে বলে গঠনতন্ত্র। কনস্টিটিউশনের মানে গঠনতন্ত্র। আপনি যখন সংবিধান বলেন আমার বুকে শিলের মতো বেঁধে, সংবিধান বলে কলোনিয়াল শাসকরা, যে তারা শাসন করতে চায়, আপনাদের শাসন করতে চায়, তারা একটা আইন দিয়ে শাসন করে। কিন্তু গঠনতন্ত্র খালি আইন তো না, গঠনতন্ত্রের মধ্যে আমার ধর্ম আছে, আমার কালচার আছে, আমার ভাষা আছে, আমার সংস্কৃতি আছে। আমি যদি বাংলা ভাষার বিরুদ্ধে দাঁড়ায়া কথা বলি আর আমার ইসলামী ঐতিহ্যকে বাদ দিই, এটা যেরকম ক্ষতিকর, ঠিক তেমনি ইসলামের পক্ষে দাঁড়ায় যদি আমি বাংলা ভাষার সংস্কৃতি বাদ দিই, এটাও সমান ক্ষতিকর। এটাই কিন্তু যে বিভেদটা তৈরি করবে, এই বিভেদটাই হবে আন্তর্জাতিক শক্তির লীলা। ফলে আমি যেটা আপনার সঙ্গে বিনয়ের সঙ্গে যেটা বলতে চাই সেটা হলো এই আন্তর্জাতিক শক্তির হাতে আমরা যেন ক্রীড়নক না হই। এখন আমি আমার নিজের কিছু অবস্থান বলি, আপনি যদি খেয়াল করেন আপনার সকালে বুঝবেন আমি কি কথা বলেছিলাম। আপনাদের অনেক কাছে পৌঁছাতে পারিনি, আজকে একটু সুযোগ পাইছি, একটু বলি। প্রথম কথা হচ্ছে এই, এখান থেকে চলে গেছে ফারুক ভালো বুঝবে। এই গণ অধিকার পরিষদে গণ অভ্যুত্থানের আগে আমি একটা কথা বলেছিলাম যে সরকার পতনের জন্য আপনাদের অত লড়াই করার দরকার নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে সরাই দেবে। সেই ভিডিও এখন আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সরা দিবে। তাদের যে রাজনৈতিক যে প্ল্যান, তাদের এখানকার এই অঞ্চল নিয়ে তাদের যে পরিকল্পনা, সেখানে তারা একটা সরা দিবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদের করতে হবে কী ধরনের রাষ্ট্র আমরা বানাতে চাই, এটা নিয়ে চিন্তা করে কী ধরনের রাষ্ট্র থাকলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য থেকে, আমরা ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হতে চান, আলহামদুলিল্লাহ আমরা সকলে চাই, সে লড়াই চলবে। কিন্তু মার্কিন আধিপত্য চান কিনা? চান কি? তো বলেন না কেন, বলেন না কেন? তাহলে এটা এক নাম্বার। দুই নাম্বারটা কেন? এটা হলো সবচেয়ে বেশি বিপজ্জনক আপনার জন্য। দুই নাম্বারটা হলো যে আজকে যে আপনি যদি এটা সম্পর্কে সঠিক না থাকেন, পরিষ্কার না থাকেন, জিও পলিটিক্যালি ঘটনাগুলো কী ঘটছে এবং জনগণের মধ্যে তারা এই করছে। আমার এক ভাই বলে গেল না, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো কোথায় যায়? তারা যে বাড়ি ধারায় মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতে যায়, তো যায় সকলে। তো নিয়ন্ত্রণ কী করে করবে? আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনি পরিষ্কার না থাকেন? তাহলে আমেরিকান স্ট্র্যাটেজিটা এই অঞ্চলে কি? আমেরিকার সঙ্গে আমাদের বন্ধুত্ব লাগবে, আমরা চাই স্থিতিশীলতা, তারা এমন কিছু হস্তক্ষেপ না করুক, সে হস্তক্ষেপের ফলে আমরা যেন কোনো বিপদে না পড়ি। তো ফাইন, সেটা তো ভিন্ন তর্ক। কিন্তু যদি আমরা খেয়াল না রাখি যে জিও পলিটিক্যাল আমরা কত দুর্বল জায়গায় আছি, সে দুর্বল জায়গাটা যদি আমরা কাটিয়ে উঠতে চাই, তাহলে কিছু বিষয় পরিষ্কার করতে হবে, রাখতে হবে। আজকে সারা দুনিয়াতে আজকে যাদেরকে আমরা উম্মা বলি, মুসলিম উম্মা, ও মারাত্মক বিপদের মধ্যে। আমাদের চোখের সামনে দেখতেছে যে গাজায় কীভাবে হত্যা করা হয়েছে, কীভাবে ওপেনলি রিয়েল টাইমে আপনি দেখতেছেন, এই আপনার মোবাইলে বোমা মারতেছে, বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে। ঠিক আছে, আমি প্রশ্ন করি আপনাদের বিবেকের কাছে, আপনার প্যালেস্তাইনের জন্য, আমরা যারা ইসলামের কথা বলি, আমরা প্যালেস্তাইনের জনগণের জন্য কি আমরা খুব একটা দাঁড়িয়েছি রাস্তায়? আমরা দাঁড়িয়ে। কেন? কারণ আমাদের অনেকের ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র এর থেকে গোসা হবে, আমাদেরকে ক্ষমতায় যাইতে আমাদেরকে বাধা দেবে। আপনি কষ্ট নিয়েন না, সাধারণ মানুষকে, দেশের মানুষকে এত বোকা ভাববেন না। এই দেশের জনগণ বোঝে ওটা, যে এই যে এত বড় ঘটনা, অবিচারটা হয়ে গেল আন্তর্জাতিকভাবে, বাংলাদেশের ইসলামী দলগুলো সেই ক্ষেত্রে তাদের যে পরিমাণ তাদের আমরা জিহাদি জোশ আমরা দেখতে আশা করেছিলাম, এটা আমরা কিন্তু দেখি নাই। এটা প্রশ্ন, এটা এক নম্বর। দুই নম্বরটা হলো, আজকে যদি আপনি এই বাংলাদেশকে গঠনও করতে চান, নতুনভাবে গঠন করতে চান, তাহলে সেই গঠনের যে সকল বিষয়গুলো তো আলোচনা করতে হবে। এই যে কিছু আলোচনা করেছেন আর আসছে, আমরা কি আসলে এই ওয়েস্টমিনিস্টার ধরনের রাষ্ট্র চাই? আপনি কেন ওয়েস্টমিনিস্টার ধরনের রাষ্ট্র এখন চাইবেন? এটা কলোনিয়াল ইম্পোজিশন, এটা তো তর্কেরই বিষয় না। আমি কী ধরনের রাষ্ট্র চাইবে না চাইবে, এটা তো ওপেন করতে হবে জনগণের কাছে। আমি সেই তর্কগুলো আমি করতে দিচ্ছি না, আমি ধরে নিচ্ছি ওরকমই হবে আগের মতনই। কিছু পার্লামেন্টের সভারেন্টি নামে লুটেরা এবং মাফিয়া শ্রেণী, ওই যে যেটা তৌফিকের লেখাতে পরিষ্কার এসছে, যে লুটেরা মাফিয়া শ্রেণী ওটাই পার্লামেন্ট দখল করবে, এবং পার্লামেন্টারি সভারেন্টির নামে তারা কিন্তু তাদের পক্ষে আইন তৈরি করবে এবং জনগণের বিরুদ্ধে আইন তারা প্রয়োগ করবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো এই নির্বাচন কেন করবো? এই নির্বাচন কেন করবো?
এতে কোনো যুক্তি নেই। তাহলে আমাদের তো কী দরকার? আমাদের তো প্রথমত পরিষ্কার হওয়া দরকার আমাদের মধ্যে। আমরা এখানে যারা বসছি, আমরা তো একটা গণ ঐক্যের অংশ। যে গণ অভ্যুত্থানটা ঘটেছে, সে গণ অভ্যুত্থানের যে ঐক্যটা, এই ঐক্যের তো হয়ে আমরা এখানে বসেছি। এই গণ ঐক্য তো আগেই ছিল, গণ অভ্যুত্থানের সময় ছিল। এই গণ ঐক্যকে নষ্ট করার জন্যই জাতীয় ঐক্যের কথা হয়েছে। কিসের জাতীয় ঐক্যমাত্র? ঐক্যমাত্র হবে তাদের মধ্যে যারা গণ অভ্যুত্থান করেছে, তারা আর কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। তাদের উপরে আর কোনো সরকার নাই, কোনো রাষ্ট্র, কোনো শক্তি থাকতে পারবে না। কারণ এটাকে বলে গণ অভ্যুত্থান। কিন্তু আমরা তো মেনে নিচ্ছি, আমরা গণ অভ্যুত্থান করলাম। আমরাই কিন্তু যখন যাচ্ছি ডক্টর ইউনূসের কাছে, আমরা কি বলেছি, ইউনূস সাহেব আমরা তো একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি, কিন্তু জনগণ তো আর রাজনৈতিক দল তো এক কথা না। জনগণ তো জনগণ না। জনগণ তো রাজনৈতিক দলের দ্বারা প্রতিনিধিত্ব হয়, কিন্তু জনগণ তো আলাদা ব্যাপার। সে জনগণের সঙ্গে আপনি আসেন, তাদের সঙ্গে কথা বলেন, আপনি জেলায় জেলায় যান, আপনার ডিসির আসে, তাদেরকে কাজে লাগান, সেখানে আমরাও থাকবো, আমরা রাজনৈতিক দল থাকবো। আমরা বলবো আমাদের নদীগুলো বেহাত হয়ে গেছে, কেমনে দখল করবো, আমাদের সমস্ত জমিগুলো বিষাক্ত হয়ে গেছে, এগুলোকে আমরা কী করে আবার নিশ্চিত করব, আমাদের খাদ্য ব্যবস্থা কী করে ঠিক করব, আমাদের বীজ আমরা কী করে নিশ্চিত রাখবো, আমাদের ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে না, এগুলোকে কী করে আমরা আগায় নেব। বড় বড় কোম্পানি হয়েছে, ছোট ছোট ব্যবসায়ী, এখানে যারা ব্যবসায়ীদের কেউ করে থাকেন আপনারা বুঝবেন, প্রত্যেকেরই পেছনে ঋণ আছে, ঋণগ্রস্ত, সুদ দিতে দিতে তার মাথা খারাপ। ফলে এরা কী করে এন্টারপ্রিনিয়র হবে, বাংলাদেশে আগামী দিনে তারা কী করে সামনে এগিয়ে যাবে, এটার ব্যাপারে আমরা আলোচনা করতে দিচ্ছি না। আর সবচেয়ে যেটা দিচ্ছি না, এটা আরও মারাত্মক, সেটা হলো এই যে আমার সৈনিক ভাইরা এখানে আছেন যারা বাইরে, তাদেরকে বলি, আপনারা কি এই সেনা প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবেন? এখন যেটা আছে যে প্রতিষ্ঠান, আপনাদের তো নতুন করে কই আপনারা বলবেন আমাদের কী ধরনের আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। আমি তো শুনলাম না কিছু। আমার একটা বই আছে, নাম হচ্ছে গণপ্রতিরক্ষা। সেখানে আমি একটা কথা বলি, সেলিমে খুশি হতে পারে আমার কথা শুনবে, সেটা এটা তারা বলছিল আগে, যে বাংলাদেশের জনগণের বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার। প্রত্যেকটা তরুণকে বাধ্যতামূলক সামরিক শিক্ষা দরকার। জামাতে ইসলামী প্রথম দাবি ছিল, জামাতে গণ দাবি, যেটা সত্যিকারের দাবি গণ সার্বভৌমত্ব কায়েম রাখার জন্য, ওই দাবি থেকে কিন্তু এখন আর অতি বেশি কথা বলে না। কেন বলে মধ্যে ভালো যাবে, কিন্তু আমরা সমর্থন করি। আমাদের অবশ্যই সেনাবাহিনীকে যদি আমরা নতুন করে শক্তিশালীভাবে গঠন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের বাধ্যতামূলক সামরিক শিক্ষা লাগবে, এটা নাম্বার 1। দ্বিতীয়ত, কিছু কিছু এটিকেট আমাদেরকে মানতে হবে। ব্যক্তির মর্যাদা হানিকর মন্তব্য, এটা রাষ্ট্র গঠনে কোনো সহায়তা করে না। সেই জন্য ডক্টর ইউনূস হতে পারেন, কি সেনাপ্রধান হতে পারেন, বা যে কোনো ব্যক্তি হতে পারে, কি আসিফ নজরুল হতে পারে, কিন্তু ব্যক্তিকে ছোট করে যখন আমরা প্রচারে বেশি আনন্দ পাই, বিনোদন লাভ করি, এটা জনগণকে বিভক্ত করে। এটা খেয়াল রাখবেন, এটা বিদেশি শক্তি খুব আনন্দ পায় এই বিভক্তিগুলো রাখতে। এটা ঠিক না। যেই সমালোচনাটা আমার করার দরকার, এটা আমি অবশ্যই করি। সেটা হচ্ছে যে এই সরকার যখন ক্ষমতায় এসেছে, তখন শুরু থেকে আমরা বলেছি যে সেনাবাহিনী যারা আমাদের মিত্র ছিলেন, যারা আমাদের কথা শুনতেন, যে আপনারা এইরকম একটা রাষ্ট্র গঠন, এরকমভাবে সংবিধান শপথ নিয়ে যে সংবিধান আপনারা রক্ষা করবেন, এই শপথ নিয়ে এই শেখ হাসিনার রাষ্ট্রটা টিকিয়ে রাখাটা ঠিক করেন নাই। কারণ এই গণঅভ্যুত্থান হয়েছে সৈনিকদের দ্বারাও, শুধু ছাত্র জনতা করে নাই, সৈনিকরাও এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কিভাবে? যেদিন তারা সিদ্ধান্ত নিয়েছে জনগণের উপর তারা গুলি চালাবে না। আমি তাদেরকে অভিনন্দন জানাই। ফলে তারা যে যথাযোগ্য যে মর্যাদা পাবার কথা গণঅভ্যুত্থানের তরফ থেকে, আমাদের তরফ থেকে, সেই মর্যাদা তাদেরকে আমরা দেই নাই বলে খুব দ্রুতই সেনাবাহিনীর মধ্যে গণবিরোধী অংশ সৈনিকদেরকে আবারও একজোট করে ফেলতে পেরেছে, খুব সহজেই পেরেছে। এবং আমরা ব্যক্তিকে যখন নিন্দা করা শুরু করি, তার সম্পর্কে কুকথা আকথা বলা শুরু করি, তখন কি হয়, ব্যক্তির প্রতি একটা মমতা এসে যায়। সাধারণ মানুষ কিন্তু পছন্দ করে না। ফলে আমাদেরকে আলোচনা করতে, আমরা টেবিলের চারপাশে বলেছি, আমাদের কনস্ট্রাকটিভ আলোচনা করতে হবে। একটা আলোচনা হচ্ছে যে সেনাবাহিনীকে অবশ্যই ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, এটা আমাদের দাবি। গণজনের বিরুদ্ধে আপনারা কোনো ভূমিকা নিতে পারবেন না। যদি ভূমিকা না নেন, তাহলে আমি আরেকটা বিপদের কথা বলছি। কেন আমি নির্বাচন চাই না? নির্বাচনটা
বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ক্যাপাসিটি নেই, ম্যাজিস্ট্রেটই নেওয়া সত্ত্বেও, যে আপনি বাংলাদেশে একটা সুষ্ঠু সংঘাতহীন শান্তিপূর্ণ নির্বাচন তারা কন্ডাক্ট করতে পারে। আমাদের পুলিশকে আমরা রিফর্ম করতে পারি না, পুলিশ আমরা আর তাকে নতুন করে গঠন করতে পারি না। তারা যদি করতে পারেন খুব ভালো, কিন্তু আমরা বাইরে থেকে যতটুকু তথ্য জানি, আমি আশা করব যে আমার তথ্য ভুল, কিন্তু তাদেরকে নিশ্চিত করতে হবে তারা পারবেন। আমি তো দেখলাম যে গোপালগঞ্জেই পারেন। গোপালগঞ্জে যে 4টা মানুষকে হত্যা করা হয়েছে, যে দাঁড়ি পক্ষে থাকুক না কেন, ওরা তো দেশের নাগরিক। তো সেনাবাহিনী কেন এ হত্যার দায় মাথায় নেবে? আগামী ইলেকশনে যদি আপনার যে হত্যা হয়, হত্যাকাণ্ড হবে, যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, বিভিন্ন রকম সংঘাতের সৃষ্টি হবে, তার দায় কেন সেনাবাহিনী নিতে হবে? আমরা কি সেনাবাহিনীকে এই নির্বাচন করার জন্য আমরা রাখছি? এটা কি আমাদের তাদের কাজ? তাদেরকে পরিষ্কার করা দরকার যে নির্বাচন করা আমাদের দায়িত্ব, নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশন, আর পুলিশ আপনার ঠিক করেন। তাহলে আমি কেন বিপদে কথা বলছি, এটা একটা ট্র্যাপ সেনাবাহিনীর জন্য। নির্বাচনটা সেনাবাহিনীর জন্য একটা অত্যন্ত বড় ধরনের ফাঁদে পড়ে দেওয়া হয়েছে, এবং তারা আরও ক্ষমতা চাইছেন। তাদেরকে আরও ক্ষমতা দিয়ে যখন নির্বাচনে যাবেন, আপনার এই সেনাবাহিনীর পলিটিক্যাল এডুকেশন বলুন, এই সেনাবাহিনীর যারা বড় বড় জেনারেলরা আছেন, তাদের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কেমন, জনগণের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন, এটা তো আমরা পরিষ্কার না। থাকতে পারে ভালো মানুষ, ধরে নিলাম ভালো মানুষ, কিন্তু যদি তারা সে পলিটিক্যাল এডুকেশন থাকে, তাদেরকে তো যে কোনো এম্বাসি দ্বারা ম্যানিপুলেট করা খুবই সহজ। তাহলে এটা বিপজ্জনক, একটা বিপদের দিকে আমরা ধেয়ে চলেছি। আমরা সকলে একটা কথা আপনারা বলেছেন, আমরা নির্বাচন চাই। তাহলে যেখানে সিদ্ধান্ত নিতে হবে কি নির্বাচন চান আপনারা, তাহলে প্রথমত একটা তো মত আছে সমাজে, আমরা একটা গণপরিষদ নির্বাচন চাই। যদি আমরা গণপরিষদ নির্বাচনই চাই, তাহলে আমাদেরকে নিশ্চয়ই এই যে সরকার আছে, এই সরকারকে ঘোষণা দিতে কি অসুবিধা যে শেখ হাসিনার গঠনতন্ত্র বা কনস্টিটিউশন আমরা বাতিল করে দিলাম, আমরা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম। কারণ এখন আপনার একটা অবৈধ সেনা সমর্থিত সরকার, কিন্তু যখনই আপনারা বলবেন আমরা জনগণের পক্ষে ক্ষমতা গ্রহণ করিলাম, যেহেতু 5ই আগস্ট একটা গণঅভ্যুত্থান হয়েছে, এবং যেহেতু আমরা চেষ্টা করেছি সাংবিধানিকভাবে সমস্ত কিছু সমাধান করতে, কিন্তু আমরা সাংবিধানিকভাবে এটা সমাধান করতে পারছি না, অতএব আমরা নিজেদের পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করলাম জনগণের নামে। এখন থেকে যা কিছু রাষ্ট্রের যা কিছু চলবে, এটা চলবে বিদ্যমান আইনের অধীনে, অথবা মানে পরবর্তী সংবিধান প্রণয়ন পর্যন্ত। যদি কোনো আইন আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সংঘাতপূর্ণ হয়, সেই আইনটা বাতিল হয়ে যায়। খুব সিম্পল। এখন আপনারা অনেকে বলবেন যে এই ফরমান দিয়ে রাষ্ট্রচালনের পদ্ধতি কি সঠিক? অবশ্যই সঠিক। সেনাবাহিনী কি করে? ও যখন সামরিক অভ্যুত্থান করে, তখন সে তো এটাই করে। সে বলে সংবিধান স্থগিত, সংবিধান স্থগিত, আমি এখন থেকে ফরমান দিয়ে দেশ চালাবো। তাহলে জনগণ পারবে না করতে? আপনি যে সেনাবাহিনী করতে পারে, তো জনগণ করতে পারবে না কেন? এটা আমি আমাদের সেনাবাহিনী অত্যন্ত প্রাজ্ঞ যারা আছেন জেনারেলরা, তাকে একটা প্রশ্ন দিচ্ছি, আপনারা আমাকে ব্যাখ্যা করেন। আপনারা যখন সামরিক অভ্যুত্থান করেন, কদিন পরে যদি আবারও করেন, আপনাদের একই কথা বলবেন, আজকে থেকে দেশ সামরিক ফরমান অনুযায়ী চলবে। আপনারা করছেন না একাগ্রতে? আপনাদের একাগ্র করেছেন ওটা, তো আপনারা আগামী দিনে করলে এখন কেন আপনারা সংবিধান বাতিল করতে পারছেন না? কি সমস্যা হয়েছে? তো জনগণও পারে ফরমান দেয় তাদের দেশ চালাতে, এবং আপনি জনগণের অংশ হিসেবে সেখানে আপনারা অবশ্যই আপনারা থাকতে পারেন। এখানে কোনো সমস্যা নেই, কোনো আইনি বাধা নেই, কোনো রাজনৈতিক কোনো তত্ত্বে এটা কোনো বাধা নেই, অবশ্যই পারেন। এবং নতুন গঠনতন্ত্র বা কনস্টিটিউশন লিখবার যে প্রক্রিয়া, সে লেখার খসড়াটা আপনি দিন। কোথায় দিবেন? গণপরিষদে তর্ক বিতর্ক করেন, তর্ক বিতর্ক করার মধ্য দিয়ে আপনি আমাদের দেশকে একটা নতুন গঠনতন্ত্র দেন। যদি মনে করেন রাজনৈতিক দলগুলো এখানে রাজি হবে না, তাদেরকে ক্ষমতা রাখেন না, সমস্যাটা কোথায়? অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে এমন একটা সরকার, যে সরকারে যে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে তারাই ক্ষমতায় থাকে, সমস্যাটা কোথায়? আমরা তো এর আগে যখন বিএনপিকে বলেছি আপনারা জাতীয় সরকারে আসেন, তারা কেন জাতীয় সরকারের বিরোধিতা করেছে? তো তা এখন তারা নির্বাচন চায়, এই পুরনো রাষ্ট্র রেখে তারা নির্বাচন চায়। তা আমি সময় দেব না, ভালো আমার যে আপনারা আশা করি যে আমার দিক মানে আমার যে মূলত যে বলার
বিষয়, এটা আপনারা ধরতে পেরেছেন। এবং আমাদের প্রথম যে কাজটা হবে, মতবাদী রাজনীতি দিন শেষ হয়ে গেছে, রাজনৈতিক জনগোষ্ঠী রাজনীতি এসেছে। আমার সঙ্গে আজকে সেলিম ভাই, কাজমান বাঁদিকে, আজকে ব্রিগেডিয়ার নাসির, তাদের সঙ্গে অনেক মতে আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা এই ঘরের মধ্যে যেমন একসঙ্গে বসেছি, আমরা আমাদের ঘরটার মধ্যে একসঙ্গে বাস করব। বাইরের সত্যের বিরুদ্ধে আমি সেলিমকে অবশ্যই ডিফেন্ড করব, বাইরের সত্যের বিরুদ্ধে আমি ব্রিগেডিয়ার নাসির থেকে আরম্ভ করে আমাদের সৈনিকরা যারা আছে, আমাদের সেনাবাহিনী যারা আছে, কি পুলিশ আছে, তাদেরকে অবশ্যই রক্ষা করবো। এটা হচ্ছে আমার নাগরিক কর্তব্য। কিন্তু মতপার্থক্য থাকবে। মতবাদী রাজনীতির দ্বারা দিন শেষ হয়ে গেছে, এখন রাজনৈতিক জনগোষ্ঠীর দিন এসছে। ফলে রাজনৈতিক জনগোষ্ঠী কথাটা আপনারা একটু পরিষ্কার বুঝেন। এই যে বাঙালি জাতিবাদ যদি বলেন, এর পাশাপাশি কিন্তু আবার ধর্মবাদী জাতিবাদের তৈরি হবে। ঠিক আছে, সেকুলার জাতিবাদ আছে, ধর্মীয় জাতিবাদ আছে, দুইটার একটাও কিন্তু আমাদের জন্য ভালো না। কিন্তু অবশ্যই ইসলাম আমার দেশের জনগণের একটা গুরুত্বপূর্ণ ধর্ম। এটা খালি পরকালের জন্য না, এটা ইহকালের জন্য। কারণ মক্কা বিজয়টা একটা ঐতিহাসিক ঘটনা, যেমন ফরাসি বিপ্লব একটা ঐতিহাসিক ঘটনা। ফলে আমরা মক্কা বিজয় থেকে বহু কিছু, আমরা রাজনৈতিক আদর্শ বহু কিছু আমরা নিতে পারি। সেখান থেকে আমরা এই যে সকল প্রকার রক্তবাদ কি গোষ্ঠবাদ, এই সকলের বিপরীতে মানুষের যে মহিমা, এই মহিমা কিন্তু মক্কা বিজয় কায়েম হয়েছে সারা দুনিয়াতে। যে মক্কাতে কি হয়েছে, মানুষ আল্লাহর খলিফা, তার মধ্যে এই যে গুণাবলী, উচ্চতর গুণাবলী রয়েছে, মানুষের মধ্যে প্রজ্ঞা, মানুষের মধ্যে আল্লাহ বিবেক দিয়েছেন, আল্লাহর কাছ থেকে এগুলো আমরা নিয়ে আসি। এবং বিবেক এবং এই প্রজ্ঞা এটা ব্যবহার না করে আমরা যদি কোরআন শরীফকে এটা আক্ষরিকভাবে পড়ি, তখন এটা আমাদেরকে খ্রিস্টানদের কাছ থেকে এটা আমরা শিখছি। আল্লাহ তো খালি কোরআন দেন, আমাকে বুদ্ধি দিয়েছেন, আমাকে প্রজ্ঞা দিয়েছেন। ফলে ডেফিনেটলি এই 2025 সালও আমি যখন কোরআন পড়ি, তখন হুদাল্লিল মুত্তাকিন হিসেবে কোরআন আমাকে কিন্তু পরামর্শ দিতে সক্ষম। এই জন্য কোরআন চিরা হতো। কেন চিরা হতো? কারণ ইসলামী একমাত্র মানুষের মহিমা সারা দুনিয়ায় প্রথম প্রতিষ্ঠা করেছে মক্কা বিজয়ের মধ্যে দিয়ে। সকল রক্তবাদ, গোষ্ঠবাদ, গোত্রবাদ, ভূখণ্ডবাদ সবই বাদ দিয়েছে। এমনকি রসুল আপনি যে ভূখণ্ডবাদ কি জেরুজালেমের দিকে মুখ করে তিনি যখন নামাজ পড়াতেন, এটাও তিনি বাদ দিয়েছেন, গিয়ে ওই হজরত ইব্রাহিমের মক্কার দিকে, যাতে সারা দুনিয়ার মানুষ ঐক্যবদ্ধ হয় এবং একটা বিশ্ব উম্মাহ, একটা বিশ্ব সমাজ তারা গঠন করে। আজকে নতুন করে 2025 সালে বিশ্ব উম্মার ডাক এসেছে। এই বিশ্ব উম্মার ডাকটা, তার যে মক্কা বিজয়, এই মক্কা বিজয়টা হবে ওয়াশিংটন বিজয়, এই মক্কা বিজয় হবে ইউরোপ বিজয়, এই মক্কা বিজয় হবে দিল্লি বিজয়। ফলে যারা এই রাজনীতি করবেন, তারাই আগামী দিনের সামনে যাবেন। সকলের প্রতি অনেক ধন্যবাদ, অনেক ভালো।